আগের ভিডিওতে আপনারা দেখেছেন ভিয়েতনামীদের গেরিলা যুদ্ধের অন্যতম নিদর্শন কু সি টানেল। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রান্সের আগমনের সময়কাল থেকে ভিয়েতনামের ইতিহাস ও যুদ্ধের বেশ কিছু নিদর্শন, যেগুলি শহরের জমজমাট এলাকার মাঝেই কয়েকটি ভবনে সংরক্ষিত আছে। ট্যুর কোম্পানির সাহায্যে আমরা এরকম দুটি স্থান দেখেছি। এই দুটির একটি হলো দ্য ইন্ডিপেন্ডেন্স প্যালেস, যার আবার অপর নাম দ্য রিইউনিফিকেশন প্যালেস। প্রথমে এটি সম্পর্কে জেনে নিই। যাই হোক, দেখাতে চাইছি যুদ্ধের নিদর্শন, আবার বলছি প্যালেস, গোলমেলে ঠেকবার কথা। এই ব্যাপারটা আগে স্পষ্ট করার চেষ্টা করি। আপনারা জানেন, ফ্রান্স এদেশে উপনিবেশ স্থাপন অব্যাহত রাখার জন্য উদ্গ্রীব ছিল। দখলদারি চালাবার জন্য ফ্রান্সের তো তাদের মনোনীত রাষ্ট্রপ্রধানদের বসবাসের জন্য উপযুক্ত ব্যবস্থা করতেই হতো। এই কারণে 1868 সালে ফ্রান্সের গভর্নর জেনারেলদের জন্য একটি প্রাসাদোপম বাড়ি তৈরি হয়েছিল, যেটা নরোদম প্যালেস বলে খ্যাত ছিল। রাস্তাটির নাম ছিল নরোদম। পরবর্তীতে ফ্রান্সের গভর্নর জেনারেলদের এই বাসস্থান তাঁদের কর্মস্থানও হয়ে ওঠে। 1954 সালে দিয়েন বিয়েন ফুতে ফ্রান্সের পরাজয়ের পর আমেরিকা সামনে আসে ও ভিয়েতনামে ক্ষমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে মরিয়া হয়ে ওঠে। একসময় আমেরিকা দক্ষিণ ভিয়েতনামে নিজেদের ক্ষমতা আদায় করে ও প্রশাসক হিসেবে পছন্দের দিন দিয়েমকে নিয়ে আসে। এগুলি আপনারা জানেন। আমরাও আমাদের হো চি মিন শহর নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমেরিকার হাতের পুতুল দিন দিয়েমের বাসস্থান ও কর্মক্ষেত্রও হলো এই প্রাসাদ। তিনি 1955 সালে প্রাসাদটির নাম দেন দ্য ইন্ডিপেন্ডেন্স প্যালেস। শাসক দিন দিয়েম মনে করেছিলেন হয়তো দক্ষিণে স্বাধীনতা যখন অর্জন হয়েছে, কমিউনিস্ট শক্তি পরাস্ত হয়েছে, প্রাসাদের নাম হোক দ্য ইন্ডিপেন্ডেন্স প্যালেস। অথচ দিন দিয়েমের গ্রহণযোগ্যতা যে ক্রমাগত তলানিতে ঠেকছিল, এ বিষয়ে তিনি সচেতন ছিলেন বলে মনে হয় না। কারণ 1962 সালে তাঁরই অধীনে থাকা বিমান বাহিনী প্যালেসটিকে আক্রমণ করে। এর ফলে প্যালেসটি ক্ষতিগ্রস্ত হয়। আবার নতুন করে প্যালেস নির্মাণের আদেশ দেন দিন দিয়েম। নতুন প্রাসাদ সম্পূর্ণ হয় 1966 সালে। ইতিমধ্যে দিন দিয়েমের অপসারণের জন্য আমেরিকা তাকে অপসারণ করতে বাধ্য হয়। এর ফলে দিন দিয়েম তাঁর সাধের প্রাসাদে আর বসবাস করতে পারেননি। আমার মতে আজকের দিনে এই প্যালেসটি রিইউনিফিকেশন প্যালেস বলেই আখ্যায়িত হওয়া উচিত। কেন তা খানিকটা পরেই বলব।
তার আগে দেখে নিই এই প্যালেসটিকে। নজর কাড়া এই প্যালেসটি না দেখলে হো চি মিন শহর দেখা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ স্থপতি শিল্প ও ঐতিহাসিক মাপকাঠিতে প্রাসাদটির গৌরব আজও অনস্বীকার্য। এক কথায় প্যালেসটি এই শহরের প্রধান দ্রষ্টব্য স্থান। প্যালেসের সামনে ও চারপাশে পুরাতন ও নতুন গাছপালার সমাহারে চমৎকার বাগান। বাড়িটির স্থপতি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ভিয়েতনামি শিল্পী এনজিও ভিয়েত থু। শিল্পী বাড়িটির নকশা ও অন্দর সজ্জার রূপ দিয়েছেন প্রাচ্য সংস্কৃতি ও আধুনিক স্থপতির সমন্বয় ঘটিয়ে। সব মিলিয়ে প্রাসাদটির শিল্প, পরিবেশ ও তার উপর এই স্থানের ঐতিহাসিক ঘটনাবলীর নিরিখেও এটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আশপাশ এমন শান্ত প্রশান্তিতে ভরা যে ভাবতে কষ্ট হয় এখান থেকেই একসময় ভিয়েতনামীদের জব্দ করার কত পরিকল্পনা হয়েছিল। প্রাসাদটির নকশার সামান্য ব্যাখ্যা দেওয়া যাক। এক একটি স্থান থেকে প্রাচ্যের একটি প্রতীকী ভাষার রূপ ফুটে ওঠে, যেগুলির মানে শিক্ষা ও বাক স্বাধীনতা, মানবিকতা, জ্ঞান, সাহস ইত্যাদি। অন্দরে হাতে আঁকা ছবি ফুটিয়ে তুলেছে একজন বিখ্যাত চীনা কবির কবিতা। অন্যান্য স্থানগুলির মধ্যেও আধুনিকতা ও প্রাচ্যের ছোঁয়া লক্ষ্য করা যায়। গাছগাছালির কথা তো আগেই বলেছি। প্রাসাদটি 5 তলা। গভর্নর জেনারেলদের রাজকীয় ব্যবস্থা দেখতে পেলাম। দেখুন, এত রাজকীয়তার মধ্যে তাদের শোবার ঘরটিও দেখে নেওয়া যাক। ঘরগুলি সুন্দর আসবাবপত্রে সাজানো। এত কিছুর মধ্যে বিনোদন ব্যবস্থা কেন বাদ যাবে? দেখে নি তার কিছু কিছু। এই খেলাটির নাম মাজু, যেটি চীনা বা ওই রকম দেশে একটি বিখ্যাত খেলা। ওদের কর্মস্থানের কয়েকটি ছবি দেখাই। এটি প্রেসিডেন্টের অফিস, মিনিস্টারদের ক্যাবিনেট চেম্বার, এরকম অনেক কিছু আছে। এর ওপর দিন দিয়েমের সময় থেকে রাখা হেলিকপ্টার দেখলাম রান্নাঘর সংলগ্ন ছাদে। শুনলাম ওর খুব কাছে ভিয়েতনামীদের দুখানি বোমা পড়েছিল। জায়গা দুটি চিহ্নিত করে রাখা আছে। অন্যদিকে একতলায় আমেরিকা দ্বারা যুদ্ধে ব্যবহৃত দুখানি গাড়ি রাখা আছে। অনেকক্ষণ পর যুদ্ধের প্রসঙ্গে ফিরে এলাম। যুদ্ধ দিয়ে এই পর্ব শুরু করেছিলাম, যুদ্ধের কথাতেই শেষ করব। একতলা ও তারও তলায় বাংকার তৈরি হয়েছিল। এখান থেকে যুদ্ধ পরিচালনা হতো। এটি ছিল তাদের গোপনীয় তথ্যের আদান প্রদানের স্থান, যাকে বলে রিসিভিং স্টেশন। একটি জায়গা বা ঘর
নির্দিষ্ট কাজের জন্য নির্ধারিত ছিল। বেশ চলছিল, কিন্তু 1975 সালের 30শে এপ্রিল দুখানি ভিয়েতনামি ট্যাঙ্কার প্রাসাদের লোহার দরজা ভেদ করে ঢুকে পড়ে। সাথে ঢুকে পড়ে অজস্র ভিয়েতনামি যোদ্ধা ও জনগণ। একজন সোজা প্রাসাদের মাথায় উঠে ভিয়েতনামি পতাকা উড়িয়ে দেয়। তখন ভবনের ভেতরে ছিলেন আমেরিকার বিশ্বস্ত দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট। তিনি পিছনের এই সিঁড়িটা দিয়ে মাটির নিচে কাটা সুড়ঙ্গ পথে পালিয়ে যান। প্রাসাদের কাছে আজও সেই ট্যাঙ্কারগুলি রাখা আছে। এমন টান টান উত্তেজনার আবহে হো চি মিনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যুদ্ধের অবসান ঘটে। দেশ স্বাধীন হলো। উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সংযুক্তি হলো। কিন্তু দুঃখের বিষয় এটা যে হো চি মিনের কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ হলেও তিনি সেটা দেখে যেতে পারলেন না। এই মিলন ওদেশের মানুষের কতখানি প্রয়োজন ছিল, এ বিষয়ে তাদের আবেগ কতখানি জড়িয়ে ছিল, সেটা ওখানে গেলে বুঝতে পারা যায়। ভিয়েতনামের উত্তর ও দক্ষিণ সংযুক্তিকরণের পরে প্রথম যে ট্রেনটি হ্যানয় থেকে সাইগন এলো, তাকে স্বাগত জানাতে মানুষের উৎসাহ এই ছবিতে ধরা পড়েছে। এ কারণেই বলেছিলাম বাড়িটির নাম আজ রিইউনিফিকেশন প্যালেস হওয়াই যথার্থ। পরের ভিডিওতে আসছে যুদ্ধ সংক্রান্ত ওয়ার রেমন্যান্টস মিউজিয়াম। সাথে দেখতে পাবেন এই মিউজিয়ামের খুব কাছে অবস্থিত এই শহরের আরো কয়েকটি বিশেষ দর্শনীয় স্থান।